বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আজকে মূলত আপনাদের খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা থেকে সাধারণ জ্ঞান থেকে আপনাদের যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করব এই খাদ্য অধিদপ্তরের আপনাদের সাধারণ জ্ঞানের যে প্রশ্নের অংশটা আছে এই সলিউশন থেকে আপনাদের আগামী যে পরীক্ষাগুলো আছে সেখান থেকেও কিছুটা কমন পাবেন। মোটামুটিভাবে একটা প্রশ্ন থেকে কিভাবে আরও কয়েকটা প্রশ্ন বানিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা আমি করে যাব, এবং একটা প্রশ্ন থেকে বাকি যে অপশনগুলো থাকবে উত্তরের বাইরে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা যদি খাদ্য অধিদপ্তরের এই বিগত অর্থাৎ 25 সালে যে পরীক্ষাটা হয়ে গেল, উপপরিদর্শক যে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শকের প্রশ্নটা আমরা দেখেছি, এখানে কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে সায়েন্স এবং সাধারণ জ্ঞান, বিজ্ঞান, পাশাপাশি আইসিটি সব একসাথেই করা হয় এবং একসাথে এগুলো আলোচনা করা হয় মোটামুটিভাবে। তো আমরা যদি সাধারণ জ্ঞানের অংশটা এখান থেকে দেখি যে সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত কত, এটা আমরা সবাই কম বেশি জানি যে যদি 100 ভাগকে আমরা 4:1 অর্থাৎ 4:2 যদি আমরা ধরি এরকম করে, যে সুষম খাদ্যে আমিষের পরিমাণ যদি আমরা ধরি, শর্করার পরিমাণ ধরি এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত যদি ধরি, এটা অনেক বহুল আলোচিত একটা প্রশ্ন এবং অনেকবার বিসিএসও চলে এসেছে। এটা উত্তর হচ্ছে 4:1 অর্থাৎ 4:1:1। এটাকে আমরা যদি 6 দিয়ে করি, 6×15=90 বা 15 থেকে 20, এটাতে 50 থেকে 60%, এটা 15 থেকে 20% এবং এটা 15 থেকে 20%, এই জন্য বলা হয় 4:1/1। এটা হচ্ছে সুষম খাদ্যে আমিষের শর্করার পরিমাণ হচ্ছে 4%, আমিষের পরিমাণ 1 ভাগ এবং স্নেহ জাতীয় খাবারের পরিমাণ 1 ভাগ। সুষম খাদ্যে যদি আপনি খেতে চান এইভাবে ঠিক আপনাকে সুষম খাদ্য যে চার্ট আছে সেটাকে কিন্তু তৈরি করতে হবে। সো এখান থেকে আর তেমন কোনো বেশি প্রশ্ন দেওয়ার সুযোগ নেই। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? এটা হচ্ছে আপনাদের আইসিটি থেকে প্রশ্ন এসেছে। IBM, ইউনিভ্যাক, অ্যাবাকাস, ইউনিঅ্যাক, UNIAC, ইউনিঅ্যাক। আমরা যদি দেখি এখানে প্রথম যেটা মাথা রাখবেন, সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার চেয়েছে এখানে। অনেকে আপনারা এখানে ভুল করতে পারেন যে অ্যাবাকাস অনেকে উত্তর করে থাকেন। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের ব্যাপারটা ভিন্ন। ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিঅ্যাক। ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? ইউনিঅ্যাক। আর বিশ্বের সর্বপ্রথম গণনা যন্ত্রের নাম পরীক্ষা আসে, বিশ্বের সর্বপ্রথম গণনা যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। কি নাম? সর্বপ্রথম গণনা যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস, কিন্তু বিশ্বের সর্বপ্রথম যদি আমরা ধরে থাকি যে ইলেকট্রনিক যে কম্পিউটার আছে, ইলেকট্রনিক কম্পিউটার নাম হচ্ছে UNIAC, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর। আমরা যদি এটাকে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর কম্পিউটার আমরা যদি বলি যে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এটাকে একসাথে বলা হয় কি? ইউনিঅ্যাক অ্যান্ড কম্পিউটার। এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে 1945 সালের দিকে তৈরি করা হয়। কত সালে? 1945 সালে ইউএসএতে সর্বপ্রথম তৈরি করা হয়। আর এর মাধ্যমেই বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং বিশ্বের বুকে নতুন করে একটা গণনা যন্ত্র, যদি আমরা বলি কম্পিউটারের মাধ্যমে আধুনিক ইলেকট্রনিক কম্পিউটার গণনা যন্ত্র তৈরি করা হয় এই ইউনিঅ্যাকের মাধ্যমে। এবং আমরা এখন দেখি যে বিশ্বের মধ্যে কম্পিউটার আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে, তাই না? আমরা অদৃশ্য হয়ে যাচ্ছি, আমরা অদৃশ্য হতে পারতেছি, কীরকম একটা অবস্থা, সিচুয়েশন, তাই তো? সো এটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইউনিঅ্যাক, আর অ্যাবাকাস হচ্ছে গণনা যন্ত্র। ইনসুলিন কি? আপনারা সবাই জানেন যে ইনসুলিন কি, ইনসুলিনের অভাবে ঠিক কি হয়, ইনসুলিন কাকে বলে, ইনসুলিনের জন্য কোন কোন সমস্যাগুলো হতে পারে। এখানে দেখেন এক ধরনের কৃত্রিম অঙ্গ, কখনোই এটা হওয়ার কথা না, কারণ ইনসুলিন অঙ্গ হয় না, প্রোটিনও হয় না, এনজাইমও হয় না। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন
আর এই হরমোনগত চেঞ্জের জন্য সবার ডায়াবেটিস রোগ হয়। কি হয়? ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। এইটা উত্তর পরীক্ষায় আরেকভাবে আসে, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। কোন রোগ হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। এটা মাথায় রাখবেন। তাহলে ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন, আর এই এক ধরনের হরমোনের অভাবে মূলত আপনাদের ডায়াবেটিস রোগ হয়। কোন রোগ হয়? ডায়াবেটিস রোগ হয়। তাহলে এখানে দুটো, এর বাইরে আর কোনো প্রশ্ন এভাবে আসে না, দুইভাবে প্রশ্ন আসে। ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস রোগ হয়। ডায়াবেটিসের জন্য কোনটি দায়ী? ইনসুলিন দায়ী। ইনসুলিন কি? এক ধরনের হরমোন। 3 রকমের প্রশ্ন আপনি 3ভাবে পড়ে ফেলতে পারেন, কোনো সমস্যা এখানে নেই। তারপরে আমরা প্রশ্নে যদি আসি, বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? একেবারে আমরা সহজ বাক্যে যদি ধরে নেই, বাংলাদেশের সর্বপ্রাচীনতম ঐতিহাসিক স্থানের নাম হচ্ছে মহাস্থানগড়। আর ওই সময় মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রবর্ধন, নাকি পুণ্ড্রনগর? পুণ্ড্রনগর। এর রাজধানীর নাম ছিল পুণ্ড্রবর্ধন। এর রাজধানীর নাম কি? পুণ্ড্রবর্ধন। আর এটা কোথায় অবস্থিত? বগুড়ায়। বগুড়ায় অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। দেখেন, এখান থেকে এই 4টার বেশি কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় কিন্তু আসে না। এই 4টা প্রশ্ন আসে। মহাস্থানগড় প্রাচীনতম ঐতিহাসিক স্থান, এর প্রাচীন নাম পুণ্ড্রনগর, এর রাজধানীর নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন, এটা কোথায় অবস্থিত? বগুড়ায়, এটা কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। ময়নামতি বলা হয়ে থাকে, এটা হচ্ছে ময়নামতি শালবন বিহার, তাই না? শালবন বিহার এখানে মূলত আছে। এটা কুমিল্লা অবস্থিত। কোথায়? কুমিল্লায় অবস্থিত। পাহাড়পুর বাংলাদেশের বৃহত্তম বৌদ্ধ বিহার, তাই না? বৃহত্তম বৌদ্ধ বিহারের নাম হচ্ছে বৌদ্ধ বিহার পাহাড়পুর। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নওগাঁ অবস্থিত। এর আরেকটা নাম কি? সোমপুর বিহার। এর আরেকটা নাম কি? সোমপুর বিহার। এটা মূলত প্রতিষ্ঠা করেন কে? রাজা ধর্মপাল। এর বাইরে কোনো প্রশ্ন আর আসে না। এর বাইরে কোনো প্রশ্ন আসে না। তাহলে একটা থেকে বাংলাদেশের বৃহত্তম বৌদ্ধ বিহার নওগাঁ জেলায় অবস্থিত, এর অপর নাম হচ্ছে সোমপুর বিহার। এটা প্রতিষ্ঠা করে রাজা ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন, এই পাল বংশের শ্রেষ্ঠ রাজা রাজা ধর্মপাল মূলত এই সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে সোনারগাঁ। এটা হচ্ছে সোনারগাঁতে আমরা যদি বলি যে লোকশিল্প জাদুঘর অবস্থিত, তাই না? লোকশিল্প জাদুঘর। পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ আছে পানাম নগরী। কি আছে? পানাম নগরী অবস্থিত। সো সহজ বাক্যে সহজভাবে ধরে নিলে কিন্তু আপনি মোটামুটি এগুলো উত্তর দেখবেন পারার মতো। খুব একটা কঠিন না, খুব একটা কঠিন না। দেখেন, সহজ বাক্যে আমরা দেখলাম 3টাকে 3ভাবে বিশ্লেষণ করলাম, আর আরেকটাকে আমরা উত্তর করলাম মহাস্থানগড়। তাহলে এখান থেকে আপনি দেখেন অ্যাটলিস্ট আপনি 10টার বাইরে বেশি প্রশ্ন পেয়ে গেছেন। সো এই প্রশ্নগুলোই সচরাচর আপনাদের, যেহেতু এই লিগেলিটি প্রশ্নগুলোই দিয়ে থাকে পরীক্ষার মধ্যে, তাহলে আপনি সহজে কিন্তু এগুলো পেরে যাচ্ছেন। আমাদের এই লাইভগুলো যদি আপনি দেখেন, এই লাইভগুলো থেকে আপনি ভালো একটা মোটামুটি ফিডব্যাক পাবেন বলে আশা করি আমি। এবার আসেন, প্রণালী থেকে আপনাদের প্রশ্ন এসেছে, উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? তাহলে প্রশ্নটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা যদি দেখি এখানে 4টা প্রণালীগুলো আমরা ক্লাসে একেবারে সুন্দর করে মানে টেকনিকে আকারে আপনাদের পড়িয়ে থাকি। তো এখানে দেওয়া আছে জিব্রাল্টার প্রণালী, বেরিং প্রণালী, বসফরাস প্রণালী এবং পক প্রণালী। আমরা যদি প্রত্যেকটা প্রণালীকে আলাদা করে দেখি, যেমন জিব্রাল্টার প্রণালী কাকে আলাদা করেছে? ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করেছে। কি করেছে? ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করে দিয়েছে। কোন প্রণালী? জিব্রাল্টার। বেরিং প্রণালী, বসফরাস প্রণালী যদি আমরা দেখি, এটা হচ্ছে ইউরোপ থেকে এশিয়াকে আলাদা করে দিয়েছে। কি করেছে? ইউরোপ থেকে এশিয়া আলাদা করে দিয়েছে, বসফরাস প্রণালী। আর পক প্রণালী ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করে দিয়েছে। কি? ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করে দিয়েছে। তাহলে বাকি থাকলো কি? বেরিং প্রণালী। তাহলে বেরিং প্রণালী আমেরিকা থেকে এশিয়া থেকে কি করে দিয়েছে? পৃথক করে দিয়েছে। উত্তর হচ্ছে বেরিং প্রণালী। উত্তর কি? বেরিং প্রণালী। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, হরমুজ প্রণালী, এটা পরীক্ষা আসে, হরমুজ পড়ে ফেলবেন। বাবেল মানদেব পড়বেন,
এরপর আরব প্রণালী আমরা যদি বলি যে পক প্রণালী পড়ে, এরপর হচ্ছে মালাক্কা প্রণালী পড়বেন। এগুলো কিন্তু প্রণালীর মধ্যে সবচেয়ে বেশি আসে। সো এই কয়টা প্রণালী পড়লে হয়ে যাবে। মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া, বাবেল মানদেব এশিয়া থেকে আফ্রিকা, হরমুজ প্রণালী মূলত ইরানে অবস্থিত। এই প্রত্যেকটা তথ্যই আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোন উত্তর আসলো? বেরিং প্রণালী এশিয়াকে আমেরিকা থেকে আলাদা করে দিয়েছে। কাকে? এশিয়া মহাদেশকে আমেরিকা মহাদেশ থেকে আলাদা করে দিয়েছে। এক্ষেত্রে এই যে ইউরোপ এবং আফ্রিকার ব্যাপারটা মনে রাখবেন, এটা থেকে দেশ আসে, দেশ চলে আসে। এটা লিখবেন স্পেন থেকে মরক্কো। স্পেন এবং মরক্কোকে আলাদা করে দিয়েছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। এখানে বসফরাস প্রণালী যদি আমরা দেখি, এখানে তুরস্কের কথা বলা আছে। তুরস্কের দুই ভাগকে করেছে ইউরেশিয়ান ভুক্ত রাষ্ট্র, তুরস্ককে আলাদা করে দিয়েছে এখানে বসফরাস প্রণালী। এরপর আসেন আমাদের সর্বশেষ যে তথ্যটা এখানে দেওয়া আছে, বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত? বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত? সর্বশেষ নির্ধারিত ট্যারিফ আমরা যদি দেখেছিলাম 35%, কিন্তু রিসেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে 37%। ট্যারিফের মাধ্যমে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবো। এটা অবশ্য আগে অনেকটা আমাদের সাথে কম ছিল। এরপর আসেন, যেহেতু সাম্প্রতিক প্রশ্নটা ওটা চেঞ্জ হয়, ওটাকে যখন আপনি চেঞ্জ আসবে তখন ওটাকে চেঞ্জ করে আপনাকে পড়তে হবে।